বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন টুটুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সিনিয়র সহসভাপতি নির্বাচিত হলেন সালাম মুর্শেদী। 11 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। বিদেশি কোচ ও ফুটবলারের অভিষেকের দিনে স্বাধীনতা কাপে হোঁচট খেল ঢাকা আবাহনী। রহমতগঞ্জের বিপক্ষে 2-2 গোলের ড্রয়ে অনিশ্চিত আকাশে নীলদের সেমিফাইনাল। অনাপত্তিপত্র নিয়ে জটিলতা থাকলেও ভালো মানের বিদেশি ক্রিকেটারদের খোঁজে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। আবাহনের অধিনায়ক হলেন তামিম ইকবাল। 12 দলের অংশগ্রহণে 7 মে শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। গভর্নিং বডির সভায় সিদ্ধান্ত, ডিসেম্বরে দেশের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা। এবং বার্সেলোনাকে টপকে লা লিগায় শীর্ষে ওঠার লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ইপিএলে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে ফুটবল। দিনভর নাটকীয়তার পর দেওয়ান শফিউল আরেফিন টুটুল, মঞ্জুর কাদের ও লোকমান হোসেন ভূঁইয়া মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সিনিয়র সহসভাপতি নির্বাচিত হলেন সালাম মুর্শেদী। দুপুরে নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি দেবার পর বিকেলেই প্রত্যাহার করে বাঁচাও ফুটবল পরিষদের টুটুল। অপরদিকে নির্বাচন থেকে কাজী সালাউদ্দিনের সরে দাঁড়ানোর গুঞ্জন উঠলেও সেটা নিজেই উড়িয়ে দেন তিনি। বুধবার 11 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। যে কোনো পরিসংখ্যান যদি না হয়, কোনোভাবে জরিপ করে, আমার মানে 99.99 লোক একটা পরিবর্তন চায়। এটা শুধু ফুটবল না, যে কোনো দেশে রাজনৈতিক মন্ডলের দেশে পরিচালনার বেলায়ও আসে। এমন কথার পর কে জানতো দিন গড়ালেই আসবে নতুন চমক। শফিউল আরেফিন টুটুল সিনিয়র সহসভাপতি পদে ছিলেন সালাম মুর্শেদীর একমাত্র প্রতিদ্বন্দ্বী, কিন্তু হঠাৎ করেই সরে দাঁড়ালেন নির্বাচন থেকে। ফলে সিনিয়র সহসভাপতি হিসেবে আবারও নির্বাচিত হলেন সালাম মুর্শেদী। চারিদিকে গুঞ্জন ছিল নিজ প্রভাব খাটিয়ে বাদবাকি 3 প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিয়েছেন মুর্শেদী। এমন গুঞ্জনও ছিল সমঝোতায় এসে সিনিয়র সহসভাপতি পদের বিনিময়ে ছাড়তে হতে পারে সালাউদ্দিনের সভাপতির চেয়ার। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর নির্বাচন কমিশনার জানিয়ে দিলেন কারা প্রত্যাহার করেছেন আর কারা থাকছেন। 3 পদে এখন নির্বাচন হবে, সিনিয়র সহসভাপতি নির্বাচন হবে না। সভাপতি, সহসভাপতি এবং সদস্য এই পদের প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের ব্যালটে সিরিয়ালটা কি হবে, ক্রমটা কি হবে, সেটা আগামীকাল কমিশন নির্ধারণ করবে। এরপর কাজী সালাউদ্দিন ও সালাম মুর্শেদী নিজেদের অবস্থান পরিষ্কার করতে মুখোমুখি হন সাংবাদিকদের। সকল কানাঘুষার উত্তর মেলে সেখানেই। আসন্ন বিজয়ের আনন্দে যেখানে উচ্ছ্বসিত সালাম মুর্শেদী, সেখানে দৃঢ় কণ্ঠে সালাউদ্দিনের হুঙ্কার, কোনো চাপ নেই, নির্বাচনে আছেন তিনি। তারা রিজাইন করে বা তারা তাদের প্রত্যাহার করে নিয়েছেন। আমি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছি, অবশ্যই আমি সামনে আমি ইলেকশন করছি, কারণ ইলেকশন যদি না করতাম তা তো উইথড্র করতাম। আমার গোটা প্যানেল আমার সাথে আছে, ইলেকশন করছি। আপনারা যদি কোনো রিউমার শুনেন, দিস ইজ নাথিং বাট এ রিউমার। তবে এর আগে নিজ কার্যালয়ে বাঁচাও ফুটবলের সভাপতি মঞ্জুর কাদের জানান নির্বাচনের ভেন্যু নিয়ে তার আপত্তি। নির্বাচন প্রভাবিত করার অভিযোগও করেন এই ক্রীড়া সংগঠক। রেডিসন হোটেলে বুকিং দিয়েছেন আমাদের পরপর গত 2টো ইলেকশন। আমি অন্য ইলেকশনের কথা বলতে পারবো না, গত 2টো ইলেকশন কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনই হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, যারা এতদিন ফুটবল বাঁচানোর কথা বলে আসলেন তারাই এখন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তাতে করে বোঝা মুশকিল কারা ফুটবলের শুভাকাঙ্ক্ষী। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। ফুটবল পাড়া এখন গরম বাফুফে নির্বাচনকে ঘিরে। এর মধ্যে নানা বিতর্কের মাঝে নতুন করে যোগ হয়েছে নারী ফুটবলে অনুদানের বিষয়টি। আসন্ন নির্বাচনে বাঁচাও ফুটবল কমিটির ব্যানারে সহসভাপতি প্রার্থী আশরাফ উদ্দিন চুন্নু অভিযোগ করেছেন 14 কোটি টাকার অনুদান সঠিকভাবে ব্যবহার করা হয়নি। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাফুফের নারী কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
নির্বাচনের গরম আবহাওয়ার মাঝেই সংবাদ সম্মেলন। বিষয় 26শে এপ্রিল তাজিকিস্তানের দুসাম্বে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব 14 রিজিওনাল সেন্ট্রাল অ্যান্ড সাউথ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেখানে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও ভারত। টুর্নামেন্টে মোট 60টি দল অংশগ্রহণ করবে। এ গ্রুপে অন্য 4 দল হলো তাজিকিস্তান, কিরগিজস্তান, ভুটান ও ইরান। তবে নারীদের এই সফরকেও ছুঁয়ে গেছে মাঠের বাইরের নির্বাচনী উত্তাপ। বাঁচাও ফুটবল কমিটির ব্যানারে সংবাদ সম্মেলনে বাফুফের বর্তমান কমিটির সময়ের নানান কাজের সমালোচনা করা হয়। সেখানে নারীদের ফুটবলের উন্নয়নে যথেষ্ট কাজ করেনি বর্তমান কমিটি, এমন অভিযোগ আনা হয়। 14 কোটি টাকা ব্যাংক সমিতির অনুদান কাদেরকে দেওয়া হয়েছিল এটা আমরা জানতে চাই। যাদের দেওয়া হয়েছিল তারা কেউ পায়নি, কিংবা কোন উন্নয়নে ব্যয় করা হয়েছে, কোন ব্যয় হয়নি বলতে চাই আমরা। এদিকে এমন অভিযোগ অস্বীকার করেছেন বাফুফের মহিলা কমিটির ডেপুটি চেয়ারপারসন। সেই সঙ্গে এই পরিমাণ অর্থ তিনি পাননি বলেও জানিয়েছেন। বাফুফের প্রতি বছরের অডিট পর্যালোচনা করলে অনুদানের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে জানান কিরণ। 14 কোটি কেন, 4 কোটিও হয় না। 14 কোটি টাকা যদি মহিলা ফুটবল পেত, আমার ফুটবলাররা ফ্লাই করতো, ঠিক আছে, সারাক্ষণ। আজকে তারা সাব কোয়ালিফাই করতো, চ্যাম্পিয়ন হতো এবং এশিয়া কোয়ালিফাই করতো। যদি এত টাকা মহিলা ফুটবলের জন্য থাকতো, এত টাকা মহিলা ফুটবলের জন্য থাকলে আমার মেয়েরা সারা বছর ট্রেনিংয়ে থাকতো। আমরা কতটা ইকোনমি বাজেটের মধ্য দিয়ে মেয়েদের টুর্নামেন্ট করি সেটা আপনারা নিজেরাও জানেন এবং আমাদের বাফুফের যারা কর্মকর্তা আছেন সবাই জানেন। বাইরে তো এইসব কথা নির্বাচনের বাজারে অনেকে অনেক কিছু বলবেন। যাবতীয় আর্থিক হিসেব নিকেশ বাফুফের কাছে আছে বলেও জানান তিনি। আমরা আশা করি। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা কাপ ফুটবলের খবর। ড্রয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না আবাহনী লিমিটেড। গ্রুপ বিতে রহমতগঞ্জের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে দ্রাগো মামিচের দল। ফলে 4 ম্যাচে 1 জয় আর 3 ড্রয়ে 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠা এখন অনেকটা কঠিন হয়ে গেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির। অন্যদিকে 5 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে টেবিলের 4র্থ স্থানে আছে রহমতগঞ্জ। 4 ম্যাচে 1 জয় আর 2 ড্র। আবাহনী লিমিটেডের টেবিলের খাতায় যখন এমন পরিসংখ্যান, তখন জয় পাবার ইচ্ছাটা প্রবল থাকাটাই স্বাভাবিক ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির। তাই তো কোচ পরিবর্তন করে নতুন ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচের অধীনে রহমতগঞ্জের মুখোমুখি হয় আবাহনী লিমিটেড। জয়ের নেশায় মাঠে নামা আবাহনী ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা থাকা রোহান রিকেটসের নেয়া শট রহমতগঞ্জের গোলপোস্টের বারে লেগে ফিরে আসতে গোল বঞ্চিত হয় আকাশী নীল জার্সিধারীরা। এরপর অবশ্য একই ভুলের পুনরাবৃত্তি করেননি টটেনহাম ও আর্সেনালে খেলা এই আইরিশ মিডফিল্ডার। ম্যাচের 7 মিনিটে অসাধারণ এক গোল করে দলকে লিড এনে দেন রোহান। এরপর 32 মিনিটে অবশ্য লিড দ্বিগুণ করতে পারত আবাহনী, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে গেলে আর উদযাপন করা হয়নি ধানমন্ডির ক্লাবটির। এদিকে রহমতগঞ্জ পাল্টা আক্রমণ করতে থাকে। ম্যাচের 38 মিনিটে সিও জুনাপিওর গোলে সমতায় ফেরে কামাল আহমেদ বাবুর দল। 1-1 গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ফিরে অবশ্য পাল্টে যায় ম্যাচের দৃশ্য। আক্রমণের পর আক্রমণ চলে দু দলের খেলোয়াড়দের মধ্যে, কিন্তু গোলরক্ষকের দৃঢ়তা আর ফরওয়ার্ডদের ফিনিশিং এর অভাবে গোলের দেখা পেতে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয় দু দলকে। শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে সফল হয় রহমতগঞ্জ। ম্যাচের 71 মিনিটে নুরুল আবসারের একক প্রচেষ্টায় 2-1 ব্যবধানে লিড পায় রহমতগঞ্জ। গোল হজম করে এরপর যেন দিশেহারা হয়ে পড়ে আবাহনী। অবশেষে ম্যাচের 85 মিনিটে সেনেগালের ফরওয়ার্ড সারা চামরার গোলে সমতায় ফেরে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। এরপর বেশ কয়েকবার আক্রমণ চালিয়েও রহমতগঞ্জের শক্ত রক্ষণ দুর্গে ফাটল ধরাতে পারেনি আবাহনী। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় আকাশী নীল জার্সিধারীদের। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। ঘরোয়া ক্রিকেটের খবর। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে জোরে সোরে প্রস্তুতি শুরু করেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ক্লাবগুলো। এবার দলের শক্তি বাড়াতে বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে দলগুলো। পাকিস্তানের শোয়েব মালিক, জিম্বাবুয়ের শন উইলিয়ামস, হ্যামিল্টন মাসাকাদজা আর শ্রীলঙ্কার কাপু গেদারের নাম শোনা যাচ্ছে বিভিন্ন ক্লাবের পছন্দের তালিকায়। এদিকে ব্যক্তিগত ব্যস্ত শিডিউল ও অনাপত্তিপত্র পাওয়া নিয়ে জটিলতার কারণে পছন্দের ক্রিকেটারের সাথে চুক্তি করতে না পারার অসন্তুষ্টি রয়েছে অনেক ক্লাবের। মাঠে নামার অপেক্ষায় দেশি ক্রিকেটাররা। উপলক্ষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এবার দলের ঘাটতি পূরণে আর শক্তি বাড়াতে বিদেশি ক্রিকেটারদের দিকে ঝুঁকছে ক্লাবগুলো।
দেখে নেওয়া যাক কোন দলে কোন বিদেশি। আবাহনীতে শ্রীলঙ্কার চামারা কাপুগেদারের পাশাপাশি শোনা যাচ্ছে ভারতীয় এক ক্রিকেটারের নাম, তবে কে সেই ভারতীয় তার নাম এখনো খোলাসা করেনি ক্লাবটি। মোহামেডান চেষ্টা চালাচ্ছে তিলকারাত্নে দিলশান, উপল থারাঙ্গা, মোহাম্মদ নবী অথবা পাকিস্তানের নাসির জামশেদকে দলে ভেড়াতে। প্রাইম ব্যাংকে আছেন হাই প্রোফাইল শোয়েব মালিক ও দিলশান মুনাবিরা। ব্রাদার্সে জিম্বাবুয়ের শন উইলিয়ামস, কলাবাগান ক্রীড়াচক্রে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাজ্জা আর প্রাইম দোলেশ্বরে শ্রীলঙ্কার লাহিরু মিলান্থা। বিপিএল এর ম্যান অব দ্য টুর্নামেন্ট আশাস জাইদির ঠিকানা হতে যাচ্ছে কলাবাগান ক্রিকেট একাডেমি অথবা লিজেন্ডস অফ রূপগঞ্জ। এদিকে শেখ জামালের চিন্তায় একজন শ্রীলঙ্কান ক্রিকেটার। আমাদের টিমে যে অবস্থা, একটা ওপেনার হলে ভালো হয়, আর 5-6 নাম্বার একটা হলে ভালো হয়, বিকজ আমাদের মনোবীর আসতেছে। উপল থারাঙ্গা, মোহাম্মদ নবী, তারপরে পাকিস্তানি নাসির জামশেদ, কিছু প্লেয়ার সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আমলার সঙ্গে কথা হয়েছিল, সেও আসতে পারবে না, ক্লিয়ারেন্স পাচ্ছে না। চন্দ্রপলের সঙ্গে কথা হয়েছিল, তাদের দেশ থেকেও ক্লিয়ারেন্স দিচ্ছে না। তো ইন দ্যাট কেস আমরা এখন জিম্বাবুয়ের শন উইলিয়ামসকে আনছি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ছাড়াও বিভিন্ন দেশের ঘরোয়া লিগে ব্যস্ত সূচি কাটাচ্ছেন বিশ্বের নামি দামি ক্রিকেটাররা। তাই মনের মতো ক্রিকেটার খুঁজে পেতে বিপাকে পড়ছে অনেক ক্লাবই। আপনি চাইলে এখন বিদেশি প্লেয়ার পাবেন না, বিকজ অল প্লেয়ার্স আর ভেরি বিজি। আইপিএল চলছে, প্লাস অনেক খেলা চলছে। বাট আমাদের তারপর আমরা চাবো যে একটা ব্যাটসম্যান আসুক মিডল অর্ডার বা যদি টপ অর্ডার হয় আমরা অ্যাডজাস্ট করে দিব। সবসময় তার মন মতো খেলোয়াড় পাওয়া যায় না, তো সম্ভাব্য মানে যথাসাধ্য ভালো যতটুকু পাওয়া যায় সবাই তাই সংগ্রহ করতেছে। ঘরোয়া এই আসরের জৌলুস এখন আর নেই, তারপরও শোয়েব মালিক দিলশানকে দেখতে বাড়বে দর্শক, এমন প্রত্যাশাই এখন ক্লাবগুলোর। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। বুধবার আবাহনীর জার্সি উন্মোচন অনুষ্ঠানে এমনটাই জানান ক্লাবের ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস। দারুণ এক দল পেয়ে সন্তুষ্ট তামিম প্রতিশ্রুতি দিলেন আকাশী নীলদের হয়ে সর্বোচ্চ সাফল্য অর্জনের। অন্যদিকে 2010-11 মৌসুমের পর আবারও আবাহনীর প্রধান কোচের দায়িত্ব নিয়ে খালেদ মাহমুদ ঘোষণা দিয়েছেন চ্যাম্পিয়ন হবার। গেল মৌসুমে ফেভারিট দল না গড়েও প্রাইম ব্যাংকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন কোচ খালেদ মাহমুদ সুজন। মাঠের বাইরে সুজনের ওই দক্ষতায় মুগ্ধ হয়ে এ মৌসুমে দেশের ক্রিকেটের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর দায়িত্ব দিয়েছে তাকে। কারণ সর্বশেষ সুজনের কোচিংয়ে নবম প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল আবাহনী, কিন্তু গেল 4 মৌসুমে শিরোপার মুখ দেখেনি আকাশী নীলরা। তাই শিরোপা আক্ষেপ মেটাতেই 2010-11 মৌসুমের পর আবারও খালেদ মাহমুদ সুজনের অধীনে 10ম শিরোপা জয়ের সংকল্প করেছে আবাহনী। আমি বিলিভ করি যে এরকম আমাদের কিছু প্লেয়ার আছে যারা কিনা একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। সুতরাং এন্ড অফ দ্য সিজন বলতে পারবো যে আমরা তো অবশ্যই ডেফিনেটলি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা একটি দল করেছি এবং আমরা বলি উই হ্যাভ সাম চ্যাম্পিয়ন প্লেয়ার্স। এবারের আসরে জাতীয় দলের এক ঝাঁক তারকা ক্রিকেটারের সাথে আছে সব পরিচিত মুখ, তাই আসরে অন্যতম ফেভারিট আবাহনী। দলটির জার্সি উন্মোচন করে অধিনায়ক নির্বাচন করলো টাইগারদের টেস্টের সহ অধিনায়ককে। আমাদের 2015-16 সালে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আবাহনী দলের যে ক্যাপ্টেন হচ্ছে তামিম ইকবাল। 4 মৌসুম পর আবারও আবাহনীর ডেরায় ফিরে গুরু দায়িত্ব পাওয়া বাংলাদেশের 3 ফরম্যাটের সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল আজ তার প্রতিদান দিতে চান শতভাগ। আমরা যতই স্ট্রং হই না কেন পেন অ্যান্ড পেপারে যে আমাদের পারফরমেন্সটা মাঠেই করতে হবে। আর আমরা যদি মাঠে সব ওই 5% কাজগুলো যদি রাইট করি অন্যান্য টিমের চেয়ে সব কিছুই অ্যাচিভ করা যায়। আবাহনীর মতো বড় টিমে খেললে অবশ্যই একটু প্রেশার থাকে। আমরা সবাই জানি যে আবাহনী যখনই টিম করে চ্যাম্পিয়ন ফাইটের জন্য টিম করে। ট্রফি ছোঁয়ার মিশনে শুক্রবার ফতুল্লায় কলাবাগান কেসির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। জুন জুলাই জিম্বাবুয়ে সফরের ব্যাপারে নেতিবাচক মনোভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির, এমনটাই আভাস দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। আর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ক্রিকেট দল গেলেও পূর্ণাঙ্গ সফর না হবার সম্ভাবনাই বেশি। সেই সাথে পিছিয়ে যেতে পারে আগস্টে ভারত সফরের একমাত্র টেস্টটি। আর প্রিমিয়ার লিগের পরপর বাংলাদেশ এ দলের সফর সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি। 14টি টেস্ট, 67টি ওয়ানডে ও 9টি টি-20 ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে এই 3 ফরম্যাটে নিয়মিত ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুধু তাই না, বিসিবি প্রয়োজনে সব সময় পাশে পেয়েছে আফ্রিকার দেশটিকে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপির বাইরেও দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। তাই বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আগেই বিসিবিকে চিঠি দেয় দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু জুন জুলাইয়ে ওই সফরের
ব্যাপারে নেতিবাচক মনোভাব বিসিবির। জিম্বাবুয়ে চাচ্ছে, বাট আমরা এখন চিন্তা করবো যে আমরা ওয়ানডে খেলবো না টি-20 খেলবো না টেস্ট খেলবো, সেটা আমাদের বোর্ডের সিদ্ধান্ত বাকি আছে। আপাতত ওটা ওইভাবেই আছে। ভারত জাতীয় ক্রিকেট দলের ব্যস্ত সূচি আর বৃষ্টির বাগড়ায় পিছিয়ে যেতে পারে আগস্টে বাংলাদেশ ক্রিকেট দলের সফর। আভাসটা এমনই দিয়েছেন ক্রিকেট অপারেশনস প্রধান। ওদের তো আসলে অনেক জায়গা আছে, অনেক কোথায় ওরা দেয়, হয়তো বা কলকাতায় দিলে হয়তো বৃষ্টির একটা সম্ভাবনা আছে। তো আমরা চাচ্ছি যেন কলকাতা হলে আমাদের জন্য ভালো। তো এখন এটা ইন্ডিয়া বোর্ডের উপর ডিপেন্ড করছে। এদিকে প্রিমিয়ার ক্রিকেট লিগের পর ভারত ও শ্রীলঙ্কায় বাংলাদেশ এ দলের সফর সূচি অনেকটাই নিশ্চিত করেছে বিসিবি। এই টিমে তো 50-60% আপনার ন্যাশনাল টিমের প্লেয়াররা থাকে, ওরা খেলার অপরচুনিটি পাবে। তো আমরা চেষ্টা করছি শ্রীলঙ্কা, ইন্ডিয়া বা অন্য কোথাও যদি কোনো সুযোগ পাই তাহলে আমরা এই টিমকে পাঠাবো। আমরা ঢাকা লিগের পর। এছাড়াও হাই পারফরমেন্স দলের আলাদা করে সিরিজ খেলার কথাও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দেশের হকি প্রসঙ্গ, আগামী 7 মে থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। নানা টানাপোড়েনের পর প্রায় 3 বছর বাদে 12টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই লিগ। বুধবার হকি ফেডারেশনের গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ডিসেম্বরে দেশের মাটিতে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন। সভা শেষে এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক। গেল প্রায় 3 বছরে অস্থিরতা আর হাহাকারে নিমজ্জিত থাকা দেশের হকিতে আশার আলো ফুটতে শুরু করেছে। দলবদল না হওয়া, ফেডারেশনের বিভিন্ন পদ নিয়ে টানাপোড়েন, খেলোয়াড়দের বহিষ্কার আদেশ আর ক্লাবগুলোর লিগ বর্জন সহ সব কালো অধ্যায় ঘুরে এসেছে এদেশের হকি। 25 এপ্রিল থেকে শুরু হওয়া ক্লাব কাপ হকি শেষ হবে 5 মে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তার একদিন পরই আগামী 7 মে থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ, যেখানে প্রায় 3 বছর বাদে অংশ নিতে যাচ্ছে দেশ সেরা 12টি দল। প্রতিটি দলে বিকেএসপির খেলোয়াড়দের সংখ্যা নিয়ে কোনো বাধ্যবাধকতা থাকছে না। গভর্নিং বডি সভায় এমন সব সিদ্ধান্তই এসেছে। 7 মে থেকে প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু হচ্ছে। সব দল পার্টিসিপেট করছে এবং সবাই বলছে যে এবার খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। যে 4টা দল তারা বিদেশ থেকে প্লেয়ার নিয়ে আসছে। মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের বিষয়টি এখনো মন্ত্রণালয়ের বাক্সে বন্দী। তাই নভেম্বরে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন সম্ভব না হলেও ডিসেম্বরে এশিয়ার শক্তিশালী দলগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক আসর আয়োজনের ইচ্ছা ফেডারেশনের। 6 কোটি টাকা ফ্লাডলাইটের জন্য দরকার। তো এটা এনএসসি হয়ে মন্ত্রণালয় এখনো মন্ত্রণালয়ের মধ্যেই আছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আবার নভেম্বরে হবে। তো উই আর নট ভেরি হোপফুল ফ্লাডলাইটের ব্যাপারে। বাট এই চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া আমরা একটা চিন্তা করছি আরেকটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা করবো এই বছরের শেষের দিকে। বাই দ্যাট টাইম আমাদের ফ্লাডলাইট হয়ে যাবে। আন্তর্জাতিক সূচিতে ব্যস্ততা না থাকায় আপাতত কোচের বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়নি। এছাড়া ফেডারেশনের গুরুত্বপূর্ণ কিছু পদে রদবদলের সিদ্ধান্ত এলেও পরবর্তী সভায় তা চূড়ান্ত হবে বলেও জানানো হয়। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে। ওয়েডার ব্রেমেনকে হারিয়ে জার্মান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখ। ফ্রেঞ্চ কাপের ফাইনাল নিশ্চিত করল প্যারিস সেন্ট জার্মেইন। রাতে লা লিগায় শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়ার ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। রাত 2টায় সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। আরেক ম্যাচে সান মামেস স্টেডিয়ামে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ মুহূর্তে এসে জমে উঠেছে স্প্যানিশ লিগের শিরোপার লড়াই। বার্সেলোনার টানা 3 হারের শিরোপার দৌড়ে থাকা অন্য দুই দাবিদার অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের সামনে খুলে দিয়েছে অপার সম্ভাবনার দ্বার। তাই প্রতিটি ম্যাচই হয়ে দাঁড়িয়েছে এক একটি ফাইনাল। গেল 2 এপ্রিল এল ক্লাসিকোতে জয়ের পর থেকেই যেন বদলে গেছে রিয়াল মাদ্রিদ। মাত্র 2 সপ্তাহ আগে শিরোপার আশা প্রায় ছেড়ে দেওয়া রিয়াল সমর্থকরা এখন জেগে উঠেছেন নতুন উদ্যমে। আর পুরো দলকে এক সুতোয় গাঁথার মূল কাজটি করে যাচ্ছেন কোচ জিনেদিনে জিদান। রাফায়েল বেনিতেজের দায়িত্ব ছাড়ার পর থেকে আমূল পরিবর্তন এনেছেন দলে। জিদান কোচ হওয়ার পর 15 ম্যাচ খেলে 35 পয়েন্ট পেয়েছে মাদ্রিদিস্তানরা। তাই পয়েন্ট টেবিলের চিত্র পাল্টে দিতে ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে জিদানের দল। তবে কাজটা খুব একটা সহজ নয় তাদের জন্য। 33 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে টেবিলের 4র্থ স্থানে আছে ভিয়ারিয়াল। লিগের শেষ ম্যাচে রায়ো ভায়াকানের বিপক্ষে হারে তেতে আছে তারা। তাই রিয়ালের মাঠে তাদের সহজে ছেড়ে কথা বলবে না ভিয়ারিয়াল। তবে পরিসংখ্যান আছে রিয়ালের পক্ষেই, কারণ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা লা লিগায় এখন পর্যন্ত দু দলের 15 ম্যাচে কখনোই ভিয়ারিয়ালের কাছে হারেনি রিয়াল মাদ্রিদ। 11টি জয়ের সঙ্গে ড্র আছে 4টিতে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির কারণে বিশ্রামে রাখা হয়েছে গ্যারেথ বেলকে। এছাড়া বাকিরা সবাই আছেন দারুণ ফর্মে। তাই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চায় রিয়াল মাদ্রিদ।
লা লিগায় জমজমাট লড়াইয়ের রাতে আরেক ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। 33 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে বার্সার চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রোজি ব্লাঙ্কোসরা। এই ম্যাচ জিতলে এককভাবে শীর্ষস্থানে ওঠার সুযোগ থাকবে তাদের সামনে। তবে প্রতিপক্ষ অ্যাথলেটিক ক্লাবও ছেড়ে দেওয়ার পাত্র নয়। 33 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। ম্যাচটাও হচ্ছে তাদের মাঠে, তাই বেশ সচেতন সিমিওনের শিষ্যরা। ফর্মে আছেন তোরেস, গ্রিজম্যানরা। দলে বড় কোনো ইনজুরি সমস্যাও নেই, তাই জয় নিয়েই প্রতিপক্ষের মাঠ ছাড়তে চায় অ্যাথলেটিকো মাদ্রিদ। পারভিন আক্তার, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে অপেক্ষাকৃত দুর্বল ক্রিস্টাল প্যালেস। অন্য ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে এভারটনের বিপক্ষে লড়বে লিভারপুল। ম্যাচ দুটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 1টায়। আরেক ম্যাচে বোলিং গ্রাউন্ডে রাত 1:15 ওয়েস্ট হ্যাম খেলবে ওয়াটফোর্ডের বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শুরুটা খুব একটা ভালো যায়নি। তবে সবশেষ 5 ম্যাচে 4টিতে জয় পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড কিছুটা হলেও এখন ফুরফুরে মেজাজে। এই অবস্থায় নিজেদের মাঠে সফরকারী ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হতে যাচ্ছে রেড ডেভিলরা। তবে ম্যাচের আগেই কোচ লুই ভ্যান হলের দুশ্চিন্তার নাম দলের ইনজুরি সমস্যা। বাস্তিয়ান শোয়ানস্টাইগারের সাথে ইনজুরির তালিকায় যোগ হয়েছে অ্যান্ডার হেরেরা ও আদনান জানুজাইয়ের নাম। তবে কদিন আগেই ইনজুরি কাটিয়ে দলে ফেরা ইংলিশ তারকা ওয়েন রুনির কারণে চিন্তামুক্ত থাকবেন কোচ। পাশাপাশি এ ম্যাচে একটি গোল করতে পারলে থিয়েরি হেনরির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে 100 গোল করার রেকর্ড গড়বেন রুনি। পরিসংখ্যানেও ইগলসদের চেয়ে এগিয়ে রেড ডেভিলরা। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচে ক্রিস্টালের বিপক্ষে হারের মুখ দেখেনি ম্যান ইউ। তবে এবারের মৌসুমে ছোট দলগুলোর কাছে বড় দলের পরাজয়টা নিত্য ঘটনার মতো হওয়ায় মাঠে নামার আগে বেশ সাবধানী রুনিরা। এদিকে ইয়র্গেন ক্লপ দলের দায়িত্ব নেয়ার পর বদলে যাওয়া এক লিভারপুলকে পেয়েছে সমর্থকরা। তাই সবশেষ 5 ম্যাচের একটিতেও হারেনি অলরেডরা। তার উপর ইউরোপা লিগে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় নিয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে লালানা ফিরমিনোরা। তাই এভারটনের বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী লিভারপুল। পাশাপাশি পরিসংখ্যানের দিক থেকেও এগিয়ে ইয়র্গেন ক্লপের দল, কারণ লিভারপুলের সবশেষ 5 ম্যাচের 2টি ড্র ও 3টি জয়ের বিপরীতে এভারটনের জয় নেই একটি ম্যাচেও। তবে অলরেড ও দ্য টফিসদের শিবিরে রয়েছে ইনজুরি থাবা, যা দুপক্ষের কোচদেরই রাখছে সমান দুশ্চিন্তায়। তবে এই ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলের ওপরে উঠে আসার হাতছানি থাকায় জয় ভিন্ন আর কিছু ভাবছে না লিভারপুল। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এদিকে গেল রাতে সার্জিও আগুয়েরোর 100তম গোলের পর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এর ফলে চতুর্থ অবস্থানে থাকা আর্সেনালের চেয়ে মাত্র 1 পয়েন্টে এগিয়ে থেকে তৃতীয়তে আছে এখন সিটিজেনরা। ম্যাচের শুরু থেকে নিউক্যাসলের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। ফলে গোল পেতেও দেরি হয়নি সফরকারীদের। ম্যাচের 14 মিনিটে ফ্রি কিক থেকে পাওয়া বলকে জালে পাঠিয়ে স্বাগতিক দর্শকদের হতাশায় ডুবে দলকে 1-0 গোলে লিড এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। আর এই গোলের মাধ্যমে সিটিজেনদের হয়ে 100 গোলের রেকর্ড স্পর্শ করেন এই আর্জেন্টাইন। তবে গোল পরিশোধে দেরি করেনি স্বাগতিকরাও। ম্যাচের 31 মিনিটে দলের ডাচ ডিফেন্ডার ভার্নন আনিতার গোলে সমতায় ফেরে নিউক্যাসল। সমতায় থেকে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে দুদলই সহজ সুযোগ মিস করায় নির্ধারিত সময় আর কোনো গোল হয়নি। ফলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সিটিজেনদের। সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন আকিব জাভেদ। আইসিসি সহযোগী দেশ নয় পাকিস্তান জাতীয় দলের সাবেক এই পেসারের প্রত্যাশা ভবিষ্যতে টেস্ট মর্যাদা প্রাপ্ত কোনো দলের দায়িত্ব নেয়া। বুধবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। 2012 সালে সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্ব নেওয়ার পর ওয়ানডে ও টি20 স্ট্যাটাস প্রাপ্তির পাশাপাশি 2015 ওয়ানডে বিশ্বকাপে দলটি কোয়ালিফাই করে তার হাত ধরেই। এছাড়া 2014 সালে ওয়ার্ল্ড টি20তে অংশগ্রহণের মধ্য দিয়ে 18 বছর পর ইউএই কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পায় আকিব জাভেদের অধীনেই। তবে পাকিস্তানের সাবেক এই পেসারের মতে ইউএই দলে তার প্রাপ্তি যথেষ্ট। এদিকে ওয়াকার ইউনুসের পদত্যাগের পর পাকিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে আগ্রহ দেখালেও পরে নাম প্রত্যাহার করেন আকিব জাভেদ। কিন্তু গুঞ্জন উঠেছে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের পরিচালকের দায়িত্ব পেতে পারেন তিনি। গেল বছর নভেম্বরে গোলাপি বলে দিবারাত্রির ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন মাত্রা যোগ হয়। কিন্তু বছর না পেরোতে এ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আগামী নভেম্বরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে প্রোটিয়ারা। সে সিরিজের একটি টেস্ট দিবারাত্রি আয়োজনের কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্ত নিয়ে ভিন্ন মত পোষণ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
তারা সেই সিরিজে দিবারাত্রির টেস্ট না খেলার পক্ষে মত দিয়েছে। অপরদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান। সেই সিরিজে একটি দিবারাত্রির টেস্ট খেলারও কথা রয়েছে, কিন্তু দিবারাত্রির ম্যাচ খেলার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো অমত জানানো হয়নি। এদিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান নির্বাহী টনি আইরিশ জানান, দিবারাত্রির টেস্ট খেলতে তাদের খেলোয়াড়রা এই মুহূর্তে প্রস্তুত নয়। দলের খেলোয়াড়দের আগে গোলাপি বলে টেস্ট খেলার অভ্যাস না থাকায় কন্ডিশনের দিক থেকে অজিরের চেয়ে প্রোটিয়ারা পিছিয়ে থাকবে বলে তিনি মনে করেন। বিসিসিআইয়ের আবেদনের প্রেক্ষিতে আইপিএল এর আগামী 1 মে নির্ধারিত পুনে ও মুম্বাইয়ের মধ্যকার খেলাটি মহারাষ্ট্রতে অনুষ্ঠিত হওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট। এর আগে গেল সপ্তাহে বোম্বে হাইকোর্টের এক রায় 30 এপ্রিলের পর আইপিএল এর সব খেলা মহারাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়। এরপর বিসিসিআইয়ের পক্ষ থেকে 30 এপ্রিলের পর সব ম্যাচ সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেও 1 মের খেলাটি যথাস্থানে অনুষ্ঠিত হওয়ার আবেদন জানানো হয়। বিসিসিআইয়ের আবেদন গ্রহণ করে আদালত ওই তারিখে যথাস্থানে খেলা চালিয়ে যাবার অনুমতি দেয়। এর আগে মহারাষ্ট্রের তীব্র দাবদাহ ও খরার কারণে দেখা দেয় তীব্র পানি সংকট। এরই প্রেক্ষিতে আইপিএল এর খেলা পরিচালনার জন্য মাঠে অতিরিক্ত পানি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ করে আদালতে রিট করে একটি এনজিও। এরপর আদালতের পক্ষ থেকে গেল সপ্তাহে আইপিএল এর খেলা মহারাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রথম সিইও হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রাহুল জোহরি। বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি বছরের জানুয়ারিতে বিসিসিআইয়ের পুনর্গঠনের জন্য লোধা কমিটির দেয়া সুপারিশ ক্রমে বোর্ড একজন সিইও নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। জুনের 1 তারিখ থেকে বিসিসিআইয়ের কাছ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব বুঝে নেবেন রাহুল। এর আগে তিনি ডিসকভারি নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিকের নির্বাহী সহসভাপতি এবং দক্ষিণ এশিয়ার মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। আইপিএল ফিক্সিং কেলেঙ্কারিতে জর্জরিত ভারতীয় ক্রিকেট বোর্ডের পুনর্গঠনের জন্য একজন প্রধান নির্বাহীর অধীনে বোর্ডের সমস্ত কার্যক্রম চালানোর সুপারিশ করে লোধা কমিটি। তার ভিত্তিতে মিডিয়া ব্যক্তিত্ব রাহুল জোহরিকে সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। জার্মান কাপের সেমিফাইনালে মুলারের জোড়া গোলে 6 বারের চ্যাম্পিয়ন ওয়েডার ব্রেমেনের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এর ফলে ফাইনাল নিশ্চিত করেছে বাভারিয়ানরা। অন্যদিকে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে লরেন্টকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে প্যারিস সেন্ট জার্মি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিতের পর এবার জার্মান কাপের সেমিফাইনালে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ওয়েডার ব্রেমেনের মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ হওয়ায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বায়ার্ন। অন্যদিকে 6 বারের জার্মান কাপ চ্যাম্পিয়ন ওয়েডার ব্রেমেন ব্যস্ত থাকে তাদের রক্ষণদুর্গ সামলাতে। তবে ম্যাচের 30 মিনিটে জার্মান স্ট্রাইকার থমাস মুলারের দুর্দান্ত হেডে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। আর হাজারো বাভারিয়ান ভক্ত মেতে ওঠে গোলের আনন্দে। আর এই গোলে বায়ার্নের হয়ে নিজের 150তম গোলের কোটা পূরণ করেন এই জার্মান। বিরতিতে যাওয়ার আগে বেশ কয়েকবার সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় দুদল। ফলে 1-0 গোলের ব্যবধানে থেকেই বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে প্রতিপক্ষের দুর্গে আবারও মরিয়া আক্রমণ চালায় বাভারিয়ানরা। কিন্তু সফরকারীদের স্ট্রাইকাররা যখন গোলের দেখা পেতে মরিয়া তখন রক্ষণভাগে ভুলে পেনাল্টি পায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের 71 মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করে দলকে 2-0 গোলের লিড এনে দেন থমাস মুলার। বাকি সময় ভিদাল ও রিবেরি বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে না লাগায় 2-0 গোলের জয় নিয়ে ফাইনালে ওঠার আনন্দে মাতে বায়ার্ন মিউনিখ। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া প্যারিস সেন্ট জার্মি ফ্রেঞ্চ কাপে মুখোমুখি হয় লরেন্তের। ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে পিএসজিকে আক্রমণের মুখে রাখে অপেক্ষাকৃত দুর্বল দল লরেন্তে। এর ফলে দুদলই প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। গোলশূন্য থেকেই বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে কিছুটা আগ্রাসী লরাব্রার শিষ্যরা। আর প্রত্যাশিত সেই গোলটি আসে দুর্দান্ত ফর্মে থাকা সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচের হাত ধরে। ম্যাচের 75 মিনিটে প্রতিপক্ষের রক্ষণদুর্গ ভেদ করে দলকে 1-0 গোলের লিড এনে দেন এই সুইডিশ। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই ফাইনালে পৌঁছে যায় পিএসজি। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়ন করলেন বিশ্বকাপ জয়ী জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। চুক্তির মেয়াদ 5 বছর বাড়িয়ে 2021 সাল পর্যন্ত বাভারিয়ানদের শিবিরেই থাকছেন 30 বছর বয়সী এই ফুটবলার। বুন্দেসলিগার ক্লাব শালকে থেকে 2011-তে জার্মান জায়ান্ট বায়ার্নে পাড়ি জমান গোলরক্ষক নয়ার। 5 বছরের চুক্তির মেয়াদ শেষে নতুন মৌসুম শুরুর আগে নয়ারের সঙ্গে আরও 5 বছরের জন্য চুক্তি নবায়ন করল ক্লাব কর্তৃপক্ষ। নয়ারের অ্যালিয়ান্স অ্যারেনায় যোগ দেওয়ার পর থেকে বুন্দেসলিগার 3টি শিরোপা, 2টি জার্মান কাপের শিরোপা এবং 2013-তে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলে বাভারিয়ানরা। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 4-এ রয়েছে বায়ার্ন। আসন্ন রিও অলিম্পিককে ঘিরে নিজেদের পরিকল্পনা আর ইচ্ছার কথা জানালেন ফুটবল কিংবদন্তি পেলে এবং জ্যামাইকান স্প্রিন্টার উজাইন বোল্ট। প্রথমবারের মতো নিজ দেশে আয়োজিত অলিম্পিকে অংশ নিতে ইচ্ছুক পেলে। এদিকে অবসরে যাবার আগে নিজের শেষ অলিম্পিক আসরকে স্মরণীয় করে রাখতে চান লাইটনিং বোল্ট। গত 2 অলিম্পিকে 100 মিটার, 200 মিটার এবং 4x100 রিলেতে স্বর্ণজয়ী বোল্টের ইচ্ছা এই 3 ইভেন্টে এবারও স্বর্ণ জয় করে রেকর্ড গড়ার। আমার পুরো ক্যারিয়ারে আমি কখনো অলিম্পিকে অংশ নেইনি, তাই প্রায় আমি মজা করে বলে থাকি আমি খেলিনি বলেই ব্রাজিল কখনো চ্যাম্পিয়ন হয়নি। তবে এবারে আমার দেশে প্রথমবারের মতো অলিম্পিক গেমসের আসর বসতে যাচ্ছে, আর এ কারণেই খুব ইচ্ছা যদি সুস্থ থাকি তবে অলিম্পিকে অংশ নিব। খুব সম্ভবত রিও অলিম্পিকই আমার শেষ অলিম্পিক গেমস হতে যাচ্ছে। আমার কোচ আমাকে আরো কয়েক বছর ট্র্যাকে থাকার জন্য উৎসাহিত করছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা আমার জন্য বেশ কষ্টকর ব্যাপার হবে। তাই আমি সর্বাত্মক চেষ্টা করব এবারের আসরকে স্মরণীয় করে রাখার। অর্থনৈতিক মন্দাভাবের প্রভাব 2018 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজনের উপর পড়বে না বলে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে আশ্বস্ত করেছে আয়োজক দেশ রাশিয়া। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি নির্বাচনের পর প্রথমবারের মতো 2018 ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া সফরে গিয়েছেন ইনফান্তিনো। দেশটির বর্তমান অর্থনৈতিক মন্দাভাবের কারণে ক্রমেই কাটছাট হচ্ছে বিশ্বকাপের বাজেট। সবশেষ গেল ফেব্রুয়ারিতে এই বাজেট এসে ঠেকেছে 9.38 বিলিয়ন মার্কিন ডলারে। তবে সার্বিক আয়োজন সরেজমিনে সবকিছু পরিদর্শনের পর ইনফান্তিনো সন্তুষ্টি প্রকাশ করে জানিয়েছেন আয়োজন পরিকল্পনা মাফিকই এগুচ্ছে। টেনিসের খবর, বার্সেলোনা ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। মার্সেল গ্রানোলাসকে 6-3 ও 6-2 গেমে হারিয়েছেন রাফা। অন্যদিকে থিওমি দ্য বাক্কারের বিপক্ষে 6-4 ও 6-2 গেমে জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন কেই নিশিকোরি। আসলে নিজের নবম জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন রাফায়েল নাদাল। বিশ্ব র্যাঙ্কিংয়ের 5ম এই টেনিস খেলোয়াড়ের সামনে দাঁড়াতেই পারেননি তার স্বদেশী মার্সেল। সরাসরি সেটে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন আসরের এই শীর্ষ বাছাই। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন কেই নিশিকোরিও পেয়েছেন সহজ জয়। প্রথম সেটে কিছুটা প্রতিরোধ গড়ে 6-4 গেমে হারলেও দ্বিতীয় সেটে 6-2 গেমে উড়ে যান ডাচম্যান বাক্কার। আর বার্সেলোনা ওপেনে টানা 11 জয় তুলে নেন নিশিকোরি। দিনাজপুরে অনুষ্ঠিত হল শহীদ পুলিশ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যেখানে এককে চ্যাম্পিয়ন হয়েছেন ওহাব হোসেন সাইমুন। রৌনক নবীকে 3-2 গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন সাইমুন। এছাড়া দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হন মীর খায়রুল আলম জুটি। জেলা পুলিশের আয়োজনে স্থানীয় জিমনেশিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে দ্বৈতে 12টি এবং এককে 8টি দল অংশ নেয়। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন টুটুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সিনিয়র সহসভাপতি নির্বাচিত হলেন সালাম মুর্শিদি। 11 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। বিদেশি কোচ ও ফুটবলারের অভিষেকের দিনে স্বাধীনতা কাপে হোঁচট খেল আবাহনী। রহমতগঞ্জের বিপক্ষে 2-2 গোলের ড্রয়ে অনিশ্চিত আকাশে নীলদের সেমিফাইনাল। অনাপত্তিপত্র নিয়ে জটিলতা থাকলেও ভালো মানের বিদেশি ক্রিকেটারের খোঁজে প্রিমিয়ার ক্রিকেট লিগের ক্লাবগুলো। আবাহনীর অধিনায়ক হলেন তামিম ইকবাল। 12 দলের অংশগ্রহণে 7 মে শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। গভর্নিং বডির সভায় সিদ্ধান্ত, ডিসেম্বরে দেশের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা। এবং বার্সেলোনাকে টপকে লা লিগায় শীর্ষে ওঠার লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ইপিএলে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।